সেই গাছে ফুল ফুটলেই যত্ন সহকারে তা পাঠিয়ে দিত উচ্ছ্বাসের জন্য। কিন্তু সেই ফুলের টিকিটিও উচ্ছ্বাস কখনো দেখেনি আর জানেও নি ফুলের কথা। ফুল নিজের কাছে রেখে দিয়ে শায়রি শুধু চিঠিটাই দিয়ে যেত। তখন সবে সে ক্লাস 6-এ পড়া বাচ্চা মেয়ে, অত শত বোঝে না। বড় হতে হতেই কিশোরী মনে উথাল পাতাল সৃষ্টি করে প্রেম ভালোবাসা। এইটে উঠেই চরম পাকা হয়ে গিয়েছিল মেয়েটি। অর্ধেক পেকে ছিল দুষ্ট বান্ধবীদের পাল্লায় পড়ে, আর বাকি অর্ধেক পাকিয়েছে রুজি আপা। উচ্ছ্বাস তার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সে যে প্রেমে পড়েছে যখন তার নিশ্চিত হলো, তখনই রুজি আপার চিঠি উচ্ছ্বাস পর্যন্ত পৌঁছে দেওয়া বন্ধ করে দিল। বেচারি রুজি আপা শেষে বুক ভর্তি বিরহ নিয়েই বাবার জোরাজুরিতে এক ভুঁড়ি উঁচু লোককে বিয়ে করতে বাধ্য হলো। তাতেও যখন উচ্ছ্বাসের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না, তখনই শায়রি বুঝে গেল এতদিনকার চিঠিগুলো পড়েনি ছেলেটা। তাতে কি খুশি না হয়েছিল শায়রি? শায়রির সব ভাবনার অবসান ঘটিয়ে গমগমে স্বরে উচ্ছ্বাস বলল, তখন তুমি কিশোরী ছিলে। ওই বয়সটা ছিল মানুষের বয়স। ছেলেমেয়েরা আবেগে পরে কত ভুলই না করেন। তুমিও করেছিলে, আর আমি তোমায় বুঝিয়েছিলাম। কিন্তু তুমি ছিলে নাছোড়বান্দা। বাচ্চারা নাছোড়বান্দাই হয়। সেদিন ওসব করা কথা না বললে এত দূর এগোতে পারতে না। লেখাপড়া ইমপ্রুভ হতো না। সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে ফেল করে বসে থাকতে হতো। প্রিটেস্ট পরীক্ষা ফেল করেছিল, মূলত এসব পাগলামের জন্যই। তাই সেই ব্যবহারের জন্য আমি তোমায় সরি বলছি না। যা করেছে ঠিক করেছে। ছেলেটার মধ্যে সত্যি কোনো অনুশোচনা নেই। আবার তো জোর গলায় বলছে বেয়াদব কোথাকার। কাট কাট গলায় শায়রি বলল, সব আমার আবেগ, সেই আবেগ চলে গেছে। কিন্তু আপনারটা কি? পড়েছেন কেন আমার পেছনে? আপনার ভালোবাসাও আবেগ? অপ্রস্তুত হয়ে গেল শায়রি। অনুভূতি শূন্য দৃষ্টি মেলে তাকালো উচ্ছ্বাসের মুখশ্রীতে। উচ্ছ্বাস ভ্রু নাচালো। শায়রি প্রশ্ন করল, ভালোবাসেন না? তাহলে এই পিছু নেওয়া, বিরক্তি করা, এত কিছু? দায়সারাভাবে কলার ঠিক করলো উচ্ছ্বাস, বলল, আমি তোমায় ভালোবাসি না, একটুও ভালোবাসি না। তবে তোমার প্রতি আমি মারাত্মকভাবে দুর্বল। তোমাকে না দেখলে, না জ্বালালে আমার ভাল লাগে না। আমার সব অভ্যাসটা তুমি করেছিলে। তাই তোমাকে আমার চাই, যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। কেন চাই জানি না, তবে শুধু জানি তোমাকে আমার চাই। তোমাকে পাওয়ার অধিকার শুধুই আমার। হাঁ করে তাকিয়ে রইল শায়রি। বোধগম্য হলো না কিছুই। যাকে ভালোবাসে না আবার তাকেই লাগবে, এ কেমন কথা? ছেলেটার মাথার কি ব্যামো আছে নাকি? কই, এতদিন তো তেমন কিছু চোখে পড়েনি। তাহলে আর ভাবতে পারল না শায়রি। থম মেরে বসে রইল কিছুক্ষণ। রাগটা মাথা চাড়া দিয়ে উঠতে জেদ ধরে বলে উঠল, আমি বাড়ি যাব। আমাদের তো ঘোরার কথা ছিল। কখন বলেছি আপনার সঙ্গে ঘুরবো? রিক্সা থামাতে বলুন, আমি বাড়ি যাব। কিছু একটা ভেবে রিক্সা থামিয়ে লাফিয়ে নেমে গেল উচ্ছ্বাস। রিক্সা চালকের ভাড়া মিটিয়ে ঠিকানা জানিয়ে শায়রির পানে তাকালো, বলল, যাও তাহলে। আপনি কোথায় যাবেন? যেদিকে দু চোখ চায়। স্বাভাবিক কণ্ঠে কথাটা বলেই উল্টো পথে হাঁটা ধরল উচ্ছ্বাস। তার যাওয়ার পথে তাকিয়ে আছে শায়রি। ততক্ষণে রিক্সা চলতে লাগলো। ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল মানুষটা। বাড়িতে রান্না বান্নার ধুম পড়েছে। সুবর্ণা এবং ইকরা ছোটাছুটি করছে চারিদিকে। শাড়ি পরে মাথায় হিজাব বেঁধে গোমরা মুখে বিছানায় বসে আছে শায়রি। গভীর মনোযোগ সহকারে নখ করছে। বাবার এক পরিচিত লোক নিজ ছেলের জন্য বিয়ের সম্বন্ধ পাঠিয়েছে। তারাই আজ দেখতে আসবে শায়রিকে। তপন রেজা মেয়ের ঘরে প্রবেশ করলেন। বাবাকে দেখতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল শায়রি। বলে উঠল, এটা কোনো কাজ বাবা? ধরো তাদের যদি আমাকে পছন্দ হয়, ছেলের মা ঘরে এসে যদি আমার চুল দেখতে চায়, তখন কি হবে? লজ্জায় তো নাক কাটা যাবে আমার। তপন রেজা আশ্বস্ত করে বললেন, তেমন কিছুই করবে না ওনারা। ওনাদের মন মানসিকতা এমন নয়। তুমি এতটা নিশ্চিত কিভাবে? আমার পরিচিত, খুব ভালো সম্পর্ক তাদের সঙ্গে। তোমাকেও চেনে ওনারা। চুল বড় না হওয়া পর্যন্ত বিয়ে করছি না আমি। এখন শুধু দেখে যাবে। পছন্দ হলে দিন তারিখ ঠিক করে রাখবো। তারপর অনার্স শেষ হলে না হয় বিয়ে হবে। চিন্তাটা মাথা থেকে আপাতত দূর হলো। লজ্জার সম্মুখীন যে হতে হবে না তার নিশ্চিত হওয়াই গেল। কিছু একটা ভেবে পুনরায় মুখটা গোমরা করে নিল শায়রি। তপন রেজা হয়তো মেয়ের মনোভাব বুঝতে পারলেন। সজাগ গলায় বললেন, ছেলে এবার বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছে। পরিবার ভালো, 2 ভাই 2 বোন।
ভাই বোনেরা বিয়ে করে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, এখন শুধু সেই বাকি আছে। তাই বাবা মা ভালো মেয়ে খুঁজছেন, নিজেরাই আমার কাছে সম্বন্ধ পাঠালেন। এত ভালো সম্বন্ধ হাতছাড়া করা ভালো নয়। সব কথাবার্তাও আগেই বলে নিয়েছি, তাই কোনো চিন্তা নেই তো। বিপরীতে বলার মতো কিছু খুঁজে পেল না শায়রি। 7:30 নাগাদ কাঙ্ক্ষিত মানুষগুলো চলে এলো। পাত্রের বাবা মা ভাই ভাবির ব্যবহারে সকলেই মুগ্ধ। বোনেরা সঙ্গে আসেনি, বিয়ে পাকা হলে একসময় এসে মায়ের হবু বউকে দেখে যাবে। সোফায় বসে খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেটিকে দেখতে ব্যস্ত শায়রি। চোখে মোটা ফ্রেমের চশমা, দেখেই বোঝা যাচ্ছে বেচারা অনেক পড়ালেখা করেছে জীবনে। লেখাপড়া করে চোখটা অসময়ে খুইয়েছে। লজ্জাবতী ছেলের মতো নুইয়ে রেখেছে মাথা। পুরুষ মানুষ কেন এত লজ্জাবতী হবে? পুরুষ মানুষ হবে গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টির সম্পূর্ণ মানুষ, সাথে হবে ঠোঁটকাটা স্বভাবের। এ বেটা কি আদৌ ঠোঁটকাটা? এখনই যে পরিমাণ লজ্জায় নুইয়ে রেখেছে মাথা, তাতে বিয়ের পরে কি অবস্থা হবে কে জানে। ভবিষ্যৎ ভাবতে ব্যস্ত শায়রি। ইকরা কানের কাছে ফিস ফিস করে বলল, কি ভাবছো? ওনারা কিছু জিজ্ঞাসা করছি তোমায়, তার উত্তর দাও। নড়ে চড়ে উঠল শায়রি। ভাবনার মধ্যে ডুবে গিয়ে আশেপাশের কথাবার্তার শব্দ যেন তার কান পর্যন্তই পৌঁছায়নি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের দিকে তাকিয়ে কৃত্রিম হাসল। এ বাড়িতে বসে বসে খাওয়া আর চলবে না। বড় করার দায়িত্ব ছিল, লেখাপড়া করানোর দায়িত্ব ছিল, করেছি। এখন আর কারো দায়িত্ব আমি নিতে পারবো না। এত দামড়া ছেলে এখনো বাপের ঘাড়ে বসে খায়, লজ্জা করে না? চিৎকার করে কথাগুলো বলে থামলেন সাব্বির আহমেদ। প্রতিক্রিয়াহীন হয়ে সোফায় বসে আছে উচ্ছ্বাস। তার বেপরোয়া স্বভাবটাই রাগ বাড়িয়ে দেয় সাব্বির আহমেদের। নেহার ছেলেকে ইশারায় ঘরে যেতে বললেন। মায়ের কথা বেশি একটা অমান্য করে না উচ্ছ্বাস, তাই চলে গেল ঘরে। নেহার নরম কণ্ঠে ধীরে সুস্থে স্বামীর উদ্দেশ্যে বললেন, এমন ব্যবহার করো কেন ছেলেটার সঙ্গে? একমাত্র ছেলে আমাদের, তোমার কি কোনো কিছুর অভাব আছে? নেই তো, তাহলে খাওয়ার খোঁটা দিতে হবে কেন? স্ত্রীর দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন সাব্বির আহমেদ, কিন্তু দমলেন না নেহার। কণ্ঠের তেজ কমে এলো সাব্বির আহমেদের। পুত্রের ঘরের দিকে তাকালেন একবার, দরজা ভেতর থেকে বন্ধ। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবার অর্থ আছে বলেই কি বেকার হয়ে বসে থাকতে হবে? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা জানো না? কখনো খবর রেখেছো ছেলে কাদের সঙ্গে মেলামেশা করে? জানো কিছু? একসময় ব্রাইট স্টুডেন্ট ছিল, ঢাবির মতো একটা বিশ্ববিদ্যালয়ে কি আর এমডি এমনি চান্স পেয়েছিল? এরপর এরপর কি হলো? অসৎ সঙ্গে চলাফেরা করে লেখাপড়া থেকে ছিটকে পড়লো, খারাপ সিজিপিএ নিয়ে গ্রাজুয়েশন শেষ করলো। ওর সাথে অমন সিজিপিএ যায়? ঠোঁট দুটো দেখেছো? দিনে দিনে কালো হয়ে যাচ্ছে। সেদিন গলির মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানতে দেখলাম। বাইক কিনে দিয়েছিলাম ভার্সিটিতে যাতায়াতের সুবিধার জন্য। লেখাপড়া শেষে এখন সেই বাইক নিয়েই পুরো শহর চষে বেড়ায়। টাকা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে কি করছে। বাইরে বের হলে কত মানুষ কত কথা জিজ্ঞেস করে, তখন আমার অবস্থাটা কেমন হয় বোঝো? দিনকাল ভালো যাচ্ছে না, বয়স দিন দিন বাড়ছে, রোগ বালায় লেগেই থাকে। কখন কি হয় আল্লাহ ভালো জানেন। এমন বেকার ছেলের কাছে তো কেউ মেয়ে বিয়েও দেবে না। একটা মাত্র ছেলে, বেঁচে থাকতেই যদি ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে যেতে না পারি, তাহলে মরার পর কি হবে? আমি মরলে তো তোমার ছেলের অধপতন আরো বাড়বে। স্বামীর কথায় দমে গেলেন নেহার। ভুল কিছু বলেননি তিনি। ভার্সিটির হাওয়া গায়ে লাগতেই যেন শান্তশিষ্ট পড়াকো ছেলেটা কেমন বদলে গেল। বাবার ভয়ে যে ছেলে ততস্থ থাকতো, একটা ধমকে কেঁপে উঠত। তার মধ্যে ভয় ডর বলে এখন আর কিছুই নেই। কোনো কথাতেই যেন কিছু যায় আসে না তার। ইন্টারভিউ শেষে আর সারাদিন বাড়ি ফেরেনি উচ্ছ্বাস। ফিরতে ফিরতে ঘড়ির কাঁটায় তখন 12টা ছুঁই ছুঁই। এলাকায় ঢুকতেই বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়। তারাই আটকে রেখেছিল এতক্ষণ। বাহিরের ঘরমাক্ত পোশাক ছেড়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়েছে সবে। পেটে এখনো ভারী কোনো খাবার পড়েনি। বাহির থেকে আজ আর খেয়ে আসেনি, ইচ্ছে করেনি। এদিকে বাড়িতে এসে শুনতে হলো বাবার ধারালো সব কথা। বিরক্ত লাগছে, যাকে বলে চরম বিরক্ত। এবার যেন একটা চাকরি জোগাড় না করলেই নয়। ব্যালকনিতে রাখা বেতের চেয়ারটাতে বসে আছে শায়রি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডান হাতের অনামিকা আঙুলে। জলজল করছে পুরনো ধাঁচের সোনার আংটিটা। পাত্রপক্ষের বেশ পছন্দ হয়েছে তাকে।
পাত্রের মা আর দেরি করতে চান না, তাই একেবারে আংটি পরিয়ে বিয়ে পাকা করে গেছেন। খোলা অন্তরিক্ষে অজস্র তারার মধ্যে পূর্ণাঙ্গ একটি চাঁদ। তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল শায়রি। জেদের বশবর্তী হয়ে যদি বিয়েটা সে করেও ফেলে, তারপর কি হবে? পারবে কি সুখী হতে? দীর্ঘশ্বাস ফেলে চোখ জোড়া বন্ধ করে নিল। 2.5 বছর ধরে উচ্ছ্বাস নামক পুরুষটির গভীর প্রেমে কি হাবুডুবুইটার না খেয়েছিল শায়রি। ওই শ্যামবর্ণের পুরুষটির জন্য মায়ের অজস্র বকা খেয়েও লুকিয়ে লুকিয়ে ভর দুপুরে বেরিয়ে যেত বাড়ি থেকে। নেহারের চোখে ধুলো দিয়ে বসে থাকতো উচ্ছ্বাসের ঘরে, ফ্যাল করে তাকিয়ে থাকতো তার মুখশ্রীতে। মনে মনে কত শত জল্পনা কল্পনা। পড়ার ফাঁকেই একদিন আচমকা উচ্ছ্বাস তার দিকে তাকায়। চোখে চোখ পড়তে ভরকে যায় শায়রি। হয়তো কিছু একটা টের পেয়েছিল উচ্ছ্বাস। পড়ার টেবিল থেকে উঠে এসে পাশে বসে শায়রির সুধায়। সবসময় এমন করে আমার দিকে তাকিয়ে থাকো কেন শায়রি সুন্দরী? ঘাবড়ে যায় শায়রি। ধরা পড়া কিশোরী মনে শুরু হয় এক ভয়ঙ্কর তাণ্ডব। সম্মুখে বসে থাকা পুরুষটির দিকে তাকাতে পারে না লজ্জায়। প্রসঙ্গ বদলে ফেলে উচ্ছ্বাস, জিজ্ঞেস করে, তো লেখাপড়া নেই? কোচিং করো না? করি তো। কখন? সকালে কোচিং করে তারপর স্কুলে যাই, সন্ধ্যায় আবার একজন টিচার আসেন পড়াতে। কিন্তু এখন স্কুল বন্ধ, 2 দিন আগেই তো প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, তাই। ও। বিপরীতে কিছু বলে না, চুপ থাকে শায়রি। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উচ্ছ্বাস, জিজ্ঞেস করে, আমি দেখতে কি খুব সুন্দর? এহেন প্রশ্নে থতমত খেয়ে যায় শায়রি। মুখ তুলে তাকায়। তার দিকে ঝুঁকে আছে উচ্ছ্বাস। ঠোঁটের করে মৃদু হাসি। হাসিটা মুগ্ধ হয়ে দেখে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে শায়রি, অনেক সুন্দর। আমার ভালো লাগে না? অকপটে স্বীকারোক্তিতে হাসিটা চওড়া হয় উচ্ছ্বাসের। নিজের এমন কাজে লজ্জা পায় শায়রি। শুকনো ঢোক গিলে দৌড়ে বেরিয়ে যায় তার ঘর থেকে। পরপর 2 দিন সে আর উচ্ছ্বাসের মুখোমুখি হয়নি লজ্জায়। 3য় দিন উচ্ছ্বাস নিজেই চলে আসে দাদির বাড়িতে। সেদিন কি খুশি না হয়েছিল শায়রি। তাকে দেখতে না পেয়ে উচ্ছ্বাসেরও হয়তো কষ্ট হচ্ছে, এটাই ভেবে নিয়েছিল তখন। এই বারান্দাতেই তো সেদিন বসেছিল দুজনে। আগে যত সহজেই উচ্ছ্বাস ভাই বলে কথা বলতে পারত, সেদিন আর পারল না। লজ্জা কাজ করছিল শায়রির কিশোরী মনে। নীরবতা ভেঙে উচ্ছ্বাস বলে ওঠে, এই 2 দিন ধরে তুমি আমাদের বাড়িতে যাওনি কেন? অসুস্থ ছিলে? না তো। তাহলে যাওনি কেন? গতকাল মেলায় গিয়েছিল, ভেবেছিলাম সঙ্গে করে তোমায় নিয়ে যাব, কিন্তু তোমায় তো পেলামই না। যার পরনায় বন্ধুদের সঙ্গে নিয়ে একাই গিয়েছিল মেলায় ঘুরতে। জড়তা কাটিয়ে মুখ তুলে তাকালো শায়রি। গোমরা মুখে বলল, বাড়িতে এসে আমাকে আপনার নিয়ে যাওয়ার উচিত ছিল উচ্ছ্বাস ভাই। সে কথা তো মনে ছিল না। তাহলে চলুন কালই যাই। আজ তো মেলার শেষ দিন ছিল। মনটা খারাপ হয়ে গেল শায়রির। অভিমানী সুরে বলল, তাহলে এতদিন কেন নিয়ে যাননি? তোমার না পরীক্ষা গেল, তাহলে কিভাবে নিয়ে যেতাম বলো? সেসব বাদ দাও, তোমার জন্য উপহার এনেছিলাম। একটা নয়, 3-3টে উপহার। অভিমান ভুলে গিয়ে আনন্দিত পুলকিত হয়ে উঠল শায়রির মন। শুধালো, কি উপহার? সেটা তো বলা যাবে না। শায়রি হাত বাড়িয়ে দিয়ে বলল, দিন তাহলে। সঙ্গে আনিনি, নিজ দায়িত্বে বাড়িতে গিয়ে নিজের উপহার নিজে নিয়ে আসবে। মাথা নাড়ল শায়রি। তৎক্ষণাৎ প্রশ্ন করল, আপনার সঙ্গে পরশু একটা মেয়েকে দেখেছি, কে ছিল মেয়েটা? তোমার ভাবি। চমকায় শায়রি। প্রশ্ন করে, আমার ভাবি? ভাইয়া বিয়ে করেছে, কিন্তু কবে? তোমার ভাইয়া বিয়ে করলে কি ভাবি পাবে? তাছাড়া পাবে না। এই যে আমাকে সারাক্ষণ ভাই বলে ডাকো, আমার বউ তো তাহলে তোমার ভাবি হবে, তাই না? আপনার বউ? আমার গার্লফ্রেন্ড। কিশোরী মনে উথাল পাতাল সৃষ্টি হয়। বিধ্বংসী দৃষ্টি মেলে শুধায়, আপনার গার্লফ্রেন্ড আছে? কেন, থাকার কথা ছিল না বুঝে? না। কেন? উত্তর দেয় না শায়রি। কোনো উত্তর না পেয়ে উচ্ছ্বাস বলে ওঠে, তুমি আমি পছন্দ করো, তাই না? মাথা নুইয়ে নেয় শায়রি। মৌন সম্মতির মাধ্যমে প্রকাশ করে। হ্যাঁ। উচ্ছ্বাস শীতল কণ্ঠে বলে, আমার তো গার্লফ্রেন্ড হিসেবে তোমাকে মোটেও পছন্দ নয়। তার মানে আপনি আমায় পছন্দ করেন না? করি তো, তবে গার্লফ্রেন্ড হিসেবে নয়। কেন? তুমি ছোট। সব সময় কি আর ছোট থাকবো নাকি? এই বয়সে তো পেয়েছ কিভাবে? আমি ক্লাস 10-এ পড়ি উচ্ছ্বাস ভাই।
তাছাড়া আমি সায়েন্সের স্টুডেন্ট। হায় হায়, তাহলে তুমি দেখছি অনেকটা পেকে আছো। বিয়ে দিয়ে দিলে তো সংসারও করতে পারবে। আমার ক্লাসমেট আফসানার তো সেই ক্লাস 9-এ থাকতেই বিয়ে হয়ে গেছে। আপনি করবেন আমায় বিয়ে? না, কেন? একেবারে আমার থেকেও লম্বা। আমি যেহেতু শ্যামলা, সেই তো আমার বউকে হতে হবে একেবারে বিদেশিদের মতো ধবধবে সাদা। বউকে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হতে হবে। এদিকে তুমি তো অর্ধবার্ষিক পরীক্ষা রসায়নে ফেল করেছ। প্রি টেস্টেও যে করবে তা পরিপূর্ণভাবে নিশ্চিত আমি। লেখাপড়া বাদ দিয়ে শুধু টোটো করে ঘুরে বেড়াও। তাছাড়া তুমি তো আমায় ভাই বলে সম্বোধন করো। সেহেতু বোনের সঙ্গে প্রেম ব্যাপারটা কেমন শোনে না? বাবু জানলে রীতিমতো আমায় ধরে পেটাবে। টলমলো চোখে ঘাড় উঁচিয়ে তাকালো শায়রি। তার দৃষ্টি উপেক্ষা করে হাস্যোজ্জ্বল মুখে বাহিরে তাকিয়ে রইল উচ্ছ্বাস। শায়রি ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি উচ্ছ্বাস ভাই। এই বয়সে এমন একটু হয়, মনে হয় তাকে ছাড়ার জন্য বাঁচা মুশকিল। সারা জীবন খুব ভালোবাসবে, কিন্তু সত্যি বলতে এসব আবেগ, এই আবেগ একসময় অদৃশ্য হয়ে যাবে। আসলে ভালোবাসা টালোবাসা বলতে কিছু হয় না। এটা আবেগ নয় উচ্ছ্বাস। তুমি আগেই খুব ভালো ছিলে, কিন্তু এখন খুব পচা হয়ে গেছো। শোনো শায়রি, এরপর থেকে আর কখনো আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে না। নজর লেগে কালো হয়ে যাবো তো আমি। ভালোবাসা টালোবাসা সাইডে রেখে বাড়িতে এসে নিজ দায়িত্বে নিজের উপহার নিয়ে যাবে। কথাগুলো শেষ করে বের হয়ে যায় উচ্ছ্বাস। কিন্তু তার এই হাসি মুখের কঠিন কঠিন কথাগুলো যে এক কিশোরী মনে অগ্নিকাণ্ড সৃষ্টি করেছে তা হয়তো সে টেরও পায়নি। তারপর আর উচ্ছ্বাসের কাছে নিজ থেকে যায়নি শায়রি। ভালো করে কথাও কখনো রাস্তায় উচ্ছ্বাসকে দেখলে লুকিয়ে থাকতো নিজ দায়িত্বে। তার ছোট্ট মনে জেগে উঠেছিল এক প্রবল আত্মসম্মানবোধ, যা এখনও নদীর স্রোতের মতো প্রবাহমান। কথাগুলো মনে পড়লে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। আজও তার ব্যতিক্রম ঘটল না। যার পিছন পিছন একসময় নিজে ঘুরে বেরিয়েছে, এখন সে তার পিছু পিছু ঘুরে বেড়ায়। ভাবা যায় এসব? কয়েক বছরেই যেন ছেলেটা একেবারে বদলে গেছে। ব্যালকনির দরজা লাগিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল শায়রি। মোবাইল হাতে নিয়ে সোজা ঢুকলো ফেসবুকে। আজ উচ্ছ্বাস অনলাইনে নেই। শেষ কখন এসেছে তাও দেখা যাচ্ছে না। আচ্ছা, অ্যাক্টিভিটি অফ করে চালাচ্ছে না তো? এই ছেলে তো এমন নয়। চট করে মনে একটা প্রশ্নের উদয় হলো, আগ্রহও বলা চলে। তখন উচ্ছ্বাস কি উপহার এনেছিল আমার জন্য? মনে মনে প্রশ্নটা আওড়ালো শায়রি। এই মুহূর্তে খুব আফসোস হচ্ছে। অবশ্যই সেদিন তার যাওয়া উচিত ছিল। উপহারটা আনার জন্য হলেও যাওয়া উচিত ছিল। ওটাই তো শায়রির জন্য আনা উচ্ছ্বাসের প্রথম উপহার ছিল। দুদিন কাটল। বাড়ির পরিবেশ এখন ঠান্ডা। সাব্বির আহমেদ একেবারে নিশ্চুপ। ছেলের অ্যাক্সিডেন্টের খবর শুনে স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসেছেন হাসপাতালে। সফেদ বিছানায় শুয়ে আছে উচ্ছ্বাস, হাত পা কপালে ব্যান্ডেজ লাগানো। পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেখে সকালে ইন্টারভিউ দিতে গিয়েছিল উচ্ছ্বাস। হঠাৎ চাকরির প্রতি ছেলের আগ্রহ দেখে যেন অবাক হলেন নেহার। সেখান থেকে বাড়ি ফেরার পথেই করল বাইক অ্যাক্সিডেন্ট। বন্ধু আহিল গম্ভীর কণ্ঠে সেই বর্ণনায় দিচ্ছেন নেহারকে। কি বলবো চাচি, বিশাল বড় এক বাসের সঙ্গে সজোরে একটা ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে চলন্ত বাইক থেকে ছিটকে পড়ল আমাদের উচ্ছ্বাস। মৃত্যুর হাত থেকে একটুর জন্য বেঁচে গেছে বেচারা। এতে কিন্তু উচ্ছ্বাসের কোনো দোষ ছিল না। ও সুন্দর মতো রাস্তার সাইড দিয়ে বাইক চালাচ্ছিল, তাও আবার কম স্পিডে। সব দোষ বাস চালকের। শালায় নিশ্চয় নেশা করে রাস্তায় নেমেছিল। ফুপিয়ে কাঁদছেন নেহার। ইতিমধ্যে আহিলের কাছ থেকে শুনে পুরো ঘটনাটা কল্পনা পর্যন্ত করে ফেলেছেন উনি। সাব্বির আহমেদ মুখটাকে বাংলার পাস করে রেখেছেন। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোমাদের বন্ধুত্ব কত বছরের? এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল আহিল। আমতামতা করে বলল, 6 বছরের আঙ্কেল, একই ভার্সিটিতে পড়েছি আমরা। 6 বছর ধরে ওকে চেনো, তাই তো? আর এই বজ্জাত ইতরকে আমরা 26 বছর ধরে চিনি, তাই ওর হয়ে ছাপাই গিয়ে লাভ নেই। কার দোষ ছিল কার দোষ ছিল না তা আমি খুব ভালো করেই জানি। বিপরীতে বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না আহিল। নেহার কান্না থামিয়ে বললেন, আমি ওকে 27 বছর ধরে চিনি। ওই যে 1 বছর পেটে রেখেছিলাম না, কি লাথিগুলোই না আমায় মেরেছিল। হতাশ দৃষ্টিতে স্লিংয়ের পানে তাকিয়ে রইল উচ্ছ্বাস। বাইক অ্যাক্সিডেন্ট এর আগেও সে দুইবার করেছিল। এবারেরটা নিয়ে 3বার হলো।
তবে এবার চোটটা একটু বেশিই লেগেছে, কতগুলো খুব গভীর। মাসখানেক ডাক্তার তাকে বেড রেস্ট নিতে বলছেন। সব ফর্মালিটি শেষ করে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলেন সাব্বির আহমেদ। উচ্ছ্বাসকে তার বন্ধুরা নিজ দায়িত্বে পৌঁছে দিতে এসেছে বাড়িতে, হাত গলায় ঝুলছে। আগামী 1-2 সপ্তাহেও যে বিছানা থেকে উঠতে পারবে না তা পুরোপুরি নিশ্চিত উচ্ছ্বাস। আহিল রাশেদ এখনো উচ্ছ্বাসের ঘরেই বসে আছে। তার নীরবতা দেখে ফিসফিস করে রাশেদ বলল, কষ্ট পাস না দোস্ত, ভাবির আমি খবর পাঠিয়ে দিছি। ভ্রুযুগল কিয়ত কুসকে বন্ধুর পানে তাকালো উচ্ছ্বাস। রাশেদের চোখ দুটো চিকচিক করছে, যেন বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে সে। উচ্ছ্বাস প্রশ্ন করল, তোর ভাবি আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে কি করবে? আমি বা তাকে দিয়ে কি করব? ভাবিকে নিজের ভাইয়ের কাছে পাঠা। আহিল ঘোর প্রতিবাদ করে বলল, মামা ও নিজস্ব ভাবির কথা বলিনি, বলেছে আমাদের ভাবির কথা। শায়েরি ভাবিকে খবর দিয়েছে। বিষয়টা পরিষ্কার হলো উচ্ছ্বাসের নিকট। তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, শায়রিকে কেন খবর দিতে হবে? বেশি বাড়াবাড়ি করিস তোরা। দেওয়ার প্রয়োজন বলেই দিয়েছি। তোর যা অবস্থা হয়েছে, মনে হয় না এই মাসে আর নিজের পায়ে দাঁড়িয়ে ভাবির পিছু পিছু ঘুরতে পারবি। এর থেকে বরং ভাবি আসুক। রাশেদের ভাবলেশীন উত্তর, আসবে না। আমি মরে গেলেও আসার প্রয়োজন মনে করবে না। অযথা খবর দিলে সস্তা সিম্পাতির প্রয়োজন নেই। উচ্ছ্বাসের এত জোর দিয়ে বলা কথায় ঘাবড়ায় দুজন। বামভ্রু উঁচিয়ে আহিল প্রশ্ন করে, কি বলিস? ভাবি না তোকে ভালোবাসে? আগে বাসতাম, এখন আর বাসে না। এগোতে ঠেলা লেগেছে। রাশেদ কিছুটা চেঁচিয়ে উঠল। কি কস মামা? তখনই ঘরে প্রবেশ করল নিহার। ওনাকে দেখতে কৃত্রিম হাসল রাশেদ। প্রসঙ্গ বদলে বলল, এই যে আন্টি এসে গেছে। নিহার বিরক্তির সহিত বললেন, আন্টি ডাকছো কেন? এখন না আমার ছেলেকে তুমি মামা বলে ডাকলে। ও মামা হলে আমি আন্টি হই কি করে? যদিও আমার কোনো মেয়ে নেই, তবু তুমি আমায় নানি বলে ডাকতেই পারো, আমি কিছু মনে করবো না। নিহারের কথায় সশব্দে হেসে উঠে আহিল। আর রাশেদ ঘোর লজ্জায় নুয়ে নেয় মাথা। মুখে কলু পেতে উচ্ছ্বাসের ঘরে বসে আছে শায়রি। ভাবখানা এমন যেন এই মুহূর্তে কেউই তার আশেপাশে নেই। বিছানায় অর্ধশোয়া উচ্ছ্বাস, দৃষ্টি শায়রির পানে। টানা 8 ঘন্টা ধরে আপাতমস্তক পর্যবেক্ষণ করে মেয়েটার হাবভাব বোঝার চেষ্টা করছে সে। কিছুই বুঝতে না পেরে এবার প্রশ্ন করে বসল, কি ব্যাপার? কথা বলছো না কেন? হাতে কি ব্যথা করছে? এত জায়গাজায়গি করছে কেন? এতক্ষণ যেন এমন একটি প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল শায়রি। হাতের নাড়াচাড়া থামিয়ে দিয়ে উপরের পাটের দাঁতগুলো বের করে নিঃশব্দে হাসল। অনামিকা আঙুলটা দেখিয়ে বলল, সুন্দর না আংটিটা? গোল্ডের আংটি, বুঝলেন? এখানে কি আংটি দেখাতে এসছো? মুখ বাঁকালো শায়রি। উচ্ছ্বাস ঠাট্টা স্বরূপ বলল, তো এই মানতাতের আমলের আংটি কে দিল তোমায়? তোমার দাদির নাকি? চোখ মুখ কুঁচকে নিলবে শায়রি। গম্ভীর কণ্ঠে বলল, পাত্রপক্ষ আমায় দেখতে এসেছিল, তাদের আমাকে খুব পছন্দ হয়েছে, তাই একেবারেই বিয়ের পাকা কথা বলে আংটি পরিয়ে দিয়ে গেছে। উচ্ছ্বাসের ললাটে ভাঁজ পড়ল। এমন ভান করল যেন বেশ অবাক হয়েছে সে। মুখে হাত ছুঁয়ে বলে ওঠে, শেষে কিনা ন্যাড়া মেয়েকে বউ করে ঘরে তুলবে? নিশ্চয় ছেলের মধ্যে কোনো খুঁত আছে, চরিত্রের দোষও থাকতে পারে। সবাইকে নিজের মতো ভাবেন কেন? নিজের মতো ভাবি মানে? ওয়েট, তুমি কি বলতে চাইছো? আমার মধ্যে কোনো খুঁত আছে? ঠিক আছে, কাছে এসো। এখনই প্রমাণ করে দিচ্ছি যে আমার সকল অঙ্গ প্রত্যঙ্গে পুরোপুরিভাবে নিখুঁত। ঠিক অশ্লীল। এখানে অশ্লীলতার কি আছে? সে যাই হোক, ছেলে কি করে? আপনার মতো বেকার নয়, বুঝলেন? একেবারে খাসা বিসিএস ক্যাডার। ও, বুইরা বেটা। বলে শব্দ করে হাসল উচ্ছ্বাস। তার এহেন কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শায়রি। চিবিয়ে চিবিয়ে বলল, মোটেও না, ছেলে সম্ভবত আপনার বয়সী, কয়েক মাসের বড় হতে পারে। এবারই বিসিএস দিয়েছে, এমনকি প্রথম চান্সেই টিকে গেছে। তাছাড়া বাবারও পরিচিতি, সব দিক দিয়ে একদম পারফেক্ট। তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে শায়রি। খাঁটি সোনা চিনলে না তুমি। হাতের কাছে খাঁটি সোনা রেখে সিটি গোল্ডের পেছনে ঝুঁকে আছো। আসছে আমার খাঁটি সোনা। শোনাই তো, আমাকে বিয়ে করলে তোমাকে আমি এর থেকে সুন্দর এবং আধুনিক ডিজাইনের আংটি দিতাম। আমার ছোট মামা কাতারে থাকে, মামাকে বললেই নতুন ডিজাইনের আংটি পাঠিয়ে দিবে। শেষে কিনা মামার টাকায় কেনা আংটি পরাবেন বউকে? ছি উচ্ছ্বাস, ছি। মামার টাকা কিনে পড়াবো কেন? আমি মামাকে টাকা পাঠাবো,
আর মামা শুধু কিনে পাঠিয়ে দেবে। বেকার মানুষ টাকা পাবেন কোথায়? সোনার দাম জানেন? এই বাড়িটা কি তোমার চোখে পড়ে না শায়রি সুন্দরী? কতগুলো ফ্ল্যাট জানো? 2 থেকে 3টে ফ্ল্যাটের ভাড়া মেরে দিলেই তো অনেক সুন্দর একটা আংটি বানানো যাবে। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করলো শায়রি। এই ছেলের মধ্যে সত্যি লাজ লজ্জার কোনো ছিটে ফোটাও নেই। উচ্ছ্বাস শান্ত কণ্ঠে বলল, আমার থেকে ভালোই তোমায় আর কেউ রাখতে পারবে না নারা শায়রি। ওইসব ক্যাটার ফ্যাটার বাদ দিয়ে আমায় বিয়ে করে নাও, অনেক সুযোগ সুবিধা পাবে। বিয়ের পর না হয় তোমার রূপের আলোয় পড়ে আমিও বিশেষ ক্যাডার হয়ে যাব। যে লোক বিদ্যুতের আলোয় কিছু করতে পারে না, সে নাকি রূপের আলোয় কত কিছু ছিঁড়বে। অশ্লীল রমণী। তা কি কি সুবিধা পাবো আপনাকে বিয়ে করলে? বলতে গেলে তো শেষই হবে না, তার থেকে আমি বরং কয়েকটা বলি। এই যেমন একই এলাকায় বাড়ি হওয়ায় যখন তখন বাপের বাড়ি চলে যেতে পারবে, যা ননদের কুটনামেরও কোনো ভয় নেই। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র ছেলে, সেহেতু একমাত্র পুত্রবধূ হিসেবে শাশুড়ির অনেক ভালোবাসা পাবে। শ্বশুরেরটা পাবে কিনা সে কথা আমি জানি না, কারণ তোমার শ্বশুর হচ্ছে খুবই দরজাল একটা লোক। তাছাড়া তোমার জামাইটা খুবই নরম মনের একজন মানুষ, অনেক আদর শখ করবে তোমায়, তোমার আঙুলের ইশারায় নাচবে। যত সুবিধাই থাকুক না কেন, আমি এসব বেড়িখোর লোককে বিয়ে করতে পারবো না। ঠোঁটের কি সিঁড়ি, এক তো বেড়িখোরদের মুখেও বিশ্রী দুর্গন্ধ থাকে। আমার বাবা মা আজ পর্যন্ত টেরই পায়নি আমি যে সিগারেট খাই, মুখে কোনো গন্ধও নেই, চাইলে তুমি শুকতে পারো। বলেই ঠোঁট উল্টে নিল উচ্ছ্বাস। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল শায়রি। বলল, তারপরেও একটাবার বলবে না যে তোমাকে পাওয়ার জন্য আমি বিড়ি ছাড়তেও রাজি আছি? আপাতত নিকোটিন আমি ছাড়ছি না। তোমরা যখন আমার যন্ত্রণা দাও তখন এই নিকোটিনের ধোঁয়ায় সেই যন্ত্রণার উপশম হিসেবে কাজ করে। তবে সত্যি সত্যি যদি কখনো আমার হন, তবে না নিকোটিন ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখব। চুপ করে রইল শায়রি। বিপরীতে কি বলা উচিত ভেবে পেল না। তবে এ ছেলেকে যে আর সোজা করা সম্ভব নয় তা খুব ভালো করে বুঝতে পারছে। শায়রির থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে উচ্ছ্বাস প্রশ্ন করল, আমার অসুস্থতার কথা শুনে এখানে ছুটে এসছ, নাকি কাটা গায়ে নুনের ছিটা দিতে এসছ? যেদিন বিয়ে করে বাসর ঘরে ঢুকতে পারবো সেদিনই তো কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া হবে। কিন্তু তোমার বাসর তো আমার সঙ্গেই হবে। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল শায়রি। উচ্ছ্বাসের মুখে এবার দুষ্টমির ছাপ। লাজুক কণ্ঠে বলল, বাসরাত নিয়ে আমার না অনেক প্ল্যান আছে। তোমার সঙ্গে বাসর হবে ভাবতে আমার মন প্রাঙ্গণে ঢেউ খেলেছে। সেদিন তো লজ্জায় আয়নার দিকে তাকাতেই পারবো না। এবার শায়রির নিজেরই লজ্জা লাগছে। ভেবেছিল নিজের বিয়ের খবর উচ্ছ্বাসকে দিলে হয়তো বেচারা দেবদাস হয়ে বিছানায় পড়ে থাকবে, কিন্তু সব এখন সেগুড়ে বালি। বেটা তো উল্টো বাজিমাত করে দিচ্ছে। বিড়বিড় করল শায়রি। এখানে আসাটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে ব্যস্ত নেহার বেগম। ছেলের জন্য অতি যত্নে স্যুপ বানাচ্ছেন। বানানো শেষ হতেই তা পরিবেশন করলেন। শায়রি নীরবে রান্নাঘরে এসে ওনার পেছনে দাঁড়ালো। তাকে দেখতেই মুচকি হাসলেন নেহার। আরেকটা বাটিতে স্যুপ বেড়ে বাড়িয়ে দিলেন শায়রির দিকে। বললেন, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তৎক্ষণাৎ মুখের উপর আর না করতে পারল না শায়রি। বাড়িটা নিজ হাতে নিয়ে নিল। খানিক চুপ থেকে নেহার অভিমানী কণ্ঠে বলে ওঠেন, ছোট থাকতে তো সারাক্ষণ আন্টির কাছে এসে বসে থাকতে। আন্টির রান্না একদিন না খেলে যেন দিনটাই কাটতো না। আর এখন সহজে তোমায় দেখাই যায় না। সারাক্ষণ বাড়িতে থাকতে বিরক্ত লাগে না? রোজ না হোক সপ্তাহে 2 দিন তো আসাই যায়, তাই না? লেখাপড়ার অনেক চাপ আন্টি, সময় সুযোগ হয়ে ওঠে না। ওহ, তা শুনলাম তোমাকে নাকি দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গেছে। হ্যাঁ আন্টি, তা ছেলে পছন্দ হয়েছে? বাবা মায়ের খুব পছন্দ হয়েছে। তাদের পছন্দই আমার পছন্দ। সংসার করবে তুমি, সেখানে বাবা মায়ের পছন্দ আবার কি? ইসলামে বলা আছে ছেলে মেয়েকে নিজের জীবন সঙ্গী নিজেকে পছন্দ করতে হবে। এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বাবা মা জোর করে চাপিয়ে দিতে পারে না। জোর করে কি বিয়ে হয়? না আন্টি, আমার উপর কেউ কিচ্ছু চাপিয়ে দিচ্ছে না। আমার অনুমতি নিয়েই বিয়ে ঠিক করেছে। ওহ, তাহলে তো ছেলে তোমার পছন্দই হয়েছে। দোয়া করি যাতে সংসার জীবনে সুখী হও। জোরপূর্বক হাসল শায়রি। তারা দেখিয়ে বলল, আজ তবে আসি আন্টি। চলে যাবে? হ্যাঁ, মা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। আচ্ছা, আবার এসো কিন্তু। জি আন্টি, আপনিও আসবেন। আর বিলম্ব না করে দ্রুত পা চালিয়ে উচ্ছ্বাসদের বাড়ি থেকে বেরিয়ে গেল শায়রি। কদিন ধরে নিজের মনের সঙ্গেই যেন নিজেকে যুদ্ধ করে চলতে হচ্ছে।
কি এক দুটানার মধ্যে পড়ল। মস্তিষ্কে নতুন এক প্রশ্নের উদয় হলো। বিয়েতে রাজি হয়ে কি ঠিক করলাম আমি?